শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফরিদপুরের ভূমি অফিসগুলোতে টাকা ছাড়া নড়ে না ফাইল। 1100 টাকার নামজারির জন্য দিতে হয় 6 থেকে 10,000। খুলনায় কেসিসি ও কেডিএ দ্বন্দ্ব, হোল্ডিং ট্যাক্সের ভাগ চায় কেডিএ। প্রতিষ্ঠার পর থেকে কর দেয়নি তারা, বলছে কেসিসি। এবার বিস্তারিত। ফরিদপুরের ভূমি অফিসগুলোতে টাকা ছাড়া কোনো ফাইলই নড়ে না। সেবা গ্রহীতাদের অনেকের অভিযোগ 1100 টাকার নামজারির জন্য তাদেরকে গুনতে হয় 6 থেকে 10,000 টাকা। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। টাকা নিচ্ছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার অশোক কর। টাকা ছাড়া কোনো কাজই করেন না তিনি। এর আগেও দুর্নীতির অভিযোগে বদলি হয়েছেন, তবুও অভ্যাস বদলাতে পারেননি। স্থানীয়দের অভিযোগ 1100 টাকার মিউটেশন করতে অন্তত 6,000 টাকা দিতে হয় তাকে। ঘুষ ছাড়া কাজ করেন না ফরিদপুর পৌরভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা হেদায়েত হোসেনও। তিনি এক সেবাগ্রহীতার মিউটেশন করে দিতে নিয়েছেন 10,000 টাকা। হেদায়েত সাহেব আর হলো আদেল শেখ, তাদের 10,000 টাকা দিয়ে একটা মিউটেশন করানোর জন্য, সেই মিউটেশনটা আমি পাই নাই। তহসিলদার অশোক কর সে বলে যে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে আপনার এটা করতে হবে, কমপ্লিট করতে হবে, তাছাড়া হবে না। এটা নিট খরচ 6,000 টাকা। টাকা 5,000, 7,000, 10,000 টাকা নেয়, তারপরে তারা তাড়াই দেয় জায়গা থেকে। টাকা খেয়ে ফেলায়, কাজ করে না। আর এখানে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাইতেছে না, সবাই ভোগান্তিতে আছে। ঘুষ নেয়ার বিষয়ে অশোক করের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। আপনার এই অফিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে যে টাকা ছাড়া কোনো কাজ করেন না, কোনো ফাইল করেন না, দিনের পর দিন করেন। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বর্তমান নিয়মে অনলাইন আবেদনের 28 দিনের মধ্যে মিউটেশনের কাজ শেষ না করলে আবেদন অকার্যকর হয়ে যায়। আর এ সুযোগটা কাজে লাগিয়েই ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা বাড়তি টাকা নিচ্ছেন। যারা এইসব অপরাধের সাথে সম্পৃক্ত তাদের অনেকের বিরুদ্ধেই আমরা কঠিন ব্যবস্থা নিয়েছি। যে 2 কর্মকর্তার কথা বলেছেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, তবে অভিযোগ করুক কিংবা না করুক, যদি কোনো প্রমাণ আমাদের কাছে আসে যে অবৈধভাবে লেনদেনের সাথে তারা জড়িত, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। দুর্নীতি রোধ, মানুষের হয়রানি বন্ধে ভূমি অফিসের কার্যক্রম অনলাইনে করা হলেও কমেনি অনিয়ম। এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে সেবা সপ্তাহ। এ উপলক্ষে দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, সাধারণ মানুষকে ভূমি সেবা সহজ করতে এই সেবা সপ্তাহের আয়োজন। বান্দরবান সদর উপজেলা পরিষদের মিলনায়তনে হবে সপ্তাহব্যাপী এই মেলা। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রতিষ্ঠার পর থেকে 1 টাকাও হোল্ডিং ট্যাক্স না দেওয়া কেডিএ ভাগ চাইছে কেসিসির হোল্ডিং ট্যাক্স হিসেবে আদায় হওয়া টাকার। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। রাজস্ব খাতের আয় দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীর বেতন ও সংস্থার নিজস্ব প্রকল্পের ব্যয় নির্বাহ হয়। 2023-24 অর্থবছরে কেসিসি রাজস্ব খাতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রায় 164 কোটি টাকা। কিন্তু সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত 40টি প্রতিষ্ঠানের কাছে কেসিসির বকেয়া 50 কোটি টাকার বেশি। এতে ব্যাহত হচ্ছে সংস্থার কার্যক্রম। খুলনা সিটি কর্পোরেশনের 75,081টি হোল্ডিংয়ের ভিতর প্রতিষ্ঠান আছে প্রায় 40-45টি যারা টাকা দেয় না। যেমন কেডি এর কাছে 16 কোটি টাকা পাওনা, রেলের কাছে, বাংলাদেশ রেলের কাছে 17 কোটি টাকা পাওনা,
সোনালী জুট মিলের কাছে 1,40,00,000 টাকা পাওনা, দাদা মাসের কাছে প্রায় 40 লক্ষ টাকা পাওনা, তিতুমিরির কাছে 2,36,00,000 টাকা পাওনা, আর আমার প্রায় 80 থেকে 85 কোটি টাকা ডিমান্ড আছে। এর ভিতর ধরেন আমার 50 কোটি টাকায় চলে আসছে আমার অনাদায়ী। বকেয়ার একটি বড় অংশ হোল্ডিং ট্যাক্স হিসাবে আটকা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর কাছে। সংস্থার চেয়ারম্যানের বাসভবন, বাস স্ট্যান্ড, স্টাফ কোয়ার্টার সহ 15টি স্থাপনার বিপরীতে কেসিসির পাওনা প্রায় 16.5 কোটি টাকা। প্রাতিষ্ঠানিক যে বকেয়াগুলো থাকে সাধারণত আমরা তাদেরকে প্রথমে চিঠি দিই এবং আমরা আশা করি যে তারা এই চিঠির মাধ্যমেই সমাধানে আগাবে। যদি কখনো ওই চিঠিতে আমরা যদি মনে করি যে ওনারা আসলে সেভাবে সাড়া দিচ্ছে না, ইন দ্যাট কেস আমরা ওই প্রাতিষ্ঠানের যে কনসার্ন মিনিস্ট্রি তাকে চিঠি দিই, মানে সরাসরি আসলে ওই দাওয়ার নোটিশ আমরা ওখানে পাঠাই না, আমরা চাই তখন আন্তঃমন্ত্রণালয়ের মাধ্যমে যেন সমাধান হয়। এদিকে কেডিএর দাবি, আইন অনুযায়ী কেসিসির আদায় হওয়া রাজস্বের 2 ভাগ তাদের পাওনা। পাওনা সমন্বয় না হলে হোল্ডিং ট্যাক্স দেওয়ার প্রশ্নই ওঠে না, জানান সংস্থার প্রধান প্রকৌশলী। বাড়ির থেকে যে ট্যাক্স নেয় ওনারা, ওটার একটা পার্সেন্টেজ পাই, ঠিক আছে। আর আমাদের আরো কিছু আগে থেকে ইয়ে ছিল, পাওনা ছিল, এই জন্য এটা মিলে একটা কমিটি হয়েছে, আমরা কমিটি কাজ করতেছি। পুরান দিনে আমার নথিপত্র এনে রাখছে, একটু কাগজপত্র ঘেটে দেখে তারপরে এটা আমরা রিপোর্ট দিব আর কি। নগর উন্নয়ন পরিকল্পনা, ভবনের নকশা দেওয়া, কেডিএর নির্মিত আবাসিক এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে কেসিসি কেডিএর দূরত্ব বেড়েই চলেছে। এতে ব্যাহত হচ্ছে খুলনার পরিকল্পিত উন্নয়ন, বলছে নগরবাসী। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। মেহেরপুরের কাজলা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষের প্রতিবাদে মানববন্ধন করেছে নদী সংলগ্ন 3টি গ্রামের সাধারণ মানুষ। সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এ সময় কাজলা নদী সংলগ্ন টুপলা ও নেংড়ু বিলে মাছ চাষের আড়ালে বাঁধ দিয়ে প্রবাহিত পানির স্রোত বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন গ্রামবাসী। এর ফলে কৃষকদের ফসলি জমি নষ্ট হচ্ছে বলেও জানান কৃষকরা। মানববন্ধনে নদী বাঁচাতে ও ফসলি জমি রক্ষায় অবৈধ বাঁধ ভেঙে নদী উন্মুক্ত করে দেওয়ার দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক বরাবর ঘটনার বিবরণ দিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। বাগেরহাটের মোল্লাহাটে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে লুকিয়ে রাখা ন্যায্য মূল্যে বিক্রির 30 কার্টন সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা গ্রামের একটি বাড়ি থেকে এ তেল জব্দ করা হয়। এ সময় বাড়ির মালিক আশিকুর রহমানকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, মেসার্স শিকদার এন্টারপ্রাইজের ডিলার সাবরাজ শিকদার ন্যায্য মূল্যে বিক্রির উদ্দেশ্যে টিসিবির তেল উত্তোলন করে গোপনে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে আশিকুরের বাড়িতে রেখেছিলেন। অভিযান চালিয়ে 30 কার্টনে 540 লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ ঘটনায় মোল্লারহাট থানায় পুলিশ মামলা করেছে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণের কাজ। গোখাদ্যের দামের কারণে এবার ব্যয় বেড়েছে বলেছেন খামারিরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বড় বড় এসব গরুর এক একটির ওজন 20 মনের ওপরে, মহিষও রয়েছে 30 মন ওজনের। কোরবানিতে বিক্রির জন্য এসব পশু মোটাতাজা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার খামারিরা। বড় গরুর সংখ্যা বেশি থাকলেও কোরবানিতে চাহিদার কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে ছোট মাঝারি গরুও। রয়েছে মহিষ, ছাগল ও ভেড়া। গোখাদ্যের দাম বাড়ায় পশু মোটাতাজা করতে বাড়তি টাকা গুনতে হয়েছে, জানান খামারিরা। আমার মধ্যে মহিষ গরু মিলাইছে 20টার মধ্যে জাফরাবাদী মহিষ আছে, একটা 12 কেজি ওজনের। আমার দেশি গরু আছে, তারপরে শাহিওয়াল গরু আছে, অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল আছে, পাকিস্তানি করম আছে। আমরা মোটাতাজা করতেছি, আমরা 5 কানি ক্ষেত ঘাস করছি, আমরা বাইরের কোনো খাদ্য খাওয়াই না। অন্যান্য বছর গোখাদ্যের দাম থাকে সর্বোচ্চ 3 মাস 4 মাস বাড়ে, রোজার আগে পরে খাবারের দামটা বাড়ে। আর এই বছর আমরা গত কুরবানিতে যে দামটা পাইছি, পুরা বছরই আমরা মনে করেন যে এই বাড়তি দামে গরুকে খাবার খাওয়ানো হইতেছে। চোরাই পথে ভারতীয় গরু আসলে লোকসান গুনতে হবে। বিষয়টি মাথায় রেখে সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান খামারিদের। ইন্ডিয়ান গরু চলে আসে, তো আমরা মাইরে বলে চলে যাই। আমরা চাই এটা বন্ধ করার জন্য। আমরা 10-15 হাজার খামারি আছি, আমরা চাই একটু ন্যায্য দাম পাওয়ার জন্য। দানাদারের কারণে গরুর খাদ্যের দাম বেশি, এই জন্য গরুর বাজারটা এবার একটু বেশি যাওয়ার সম্ভাবনাই বেশি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 1,27,000। 14,500 খামারে প্রস্তুত করা হয়েছে 1,10,000 পশু। বাকিগুলো পূরণ হবে গৃহস্থদের কাছ থেকে। কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। আর আমরাও সচেতন আছি যে বাইরে থেকে যেন আমাদের কোনো পশু না আসে। আমাদের স্থানীয়
উৎপাদিত পশু দ্বারাই আমরা আমাদের চাহিদা মেটাতে পারবো। সীমান্ত দিয়ে চোরাই পথে গরু আসা রুখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কোরবানির মৌসুমে সীমান্ত পথ দিয়ে বিপুল পরিমাণ গরু আসে, সেখানে আমাদের দেশি খামারিরা ক্ষতিগ্রস্ত হয়। তো এইবার আমরা শুরু থেকেই অত্যন্ত সজাগ আছি যাতে সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু এসে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করতে পারে। প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করতে প্রশিক্ষণের পাশাপাশি খামারিদের সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। মাছরাঙা নিউজ ডেস্ক। চাহিদার তুলনায় দেশে কোরবানির পশুর সংকট নেই। সরকারের নীতিগত সিদ্ধান্ত এবার কোরবানির পশু আমদানি করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সকালে গাজীপুরে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী একথা বলেন। আমাদের চাহিদার তুলনায় একদমই ঘাটতি নেই। সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো যে আমরা এই গবাদি পশু বিশেষ করে জবেও করার জন্য কোনো আমদানি করবার কোনো পরিকল্পনা নাই। কোরবানি ঈদকে সামনে রেখে গরুবাহী ট্রাকে ডাকাতির প্রস্তুতির সময় সাভারের আশুলিয়া থেকে ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ৬টি ট্রাক সহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। রাতে তাদের আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে ৮ ডাকাতকে আদালতে পাঠানো হয়। সংবাদ সম্মেলন করে তাদের অপকর্মের বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলের প্রস্তুতির সময় প্রতিপক্ষের গুলিতে এজাজ নামে এক ছাত্রলীগের কর্মী নিহত হয়েছেন। গত রাতে পৌর এলাকার কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত এজাজ ওই এলাকার আমিন মিয়ার ছেলে। পুলিশ ও স্বজনরা জানান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলের প্রস্তুতি নিতে শহরের কলেজ পাড়া এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। এ সময় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এজাজকে গুলি করে। আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ঢাকায় আনার পথে মারা যান তিনি। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বান্দরবানের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সদস্য সন্দেহে মন্ট্রিয়াল বম আরও একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, যৌথ বাহিনীর সদস্যদের অভিযানে বান্দরবান সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনায় ঘটার পর থেকে আসামিদের ধরতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। চলমান অভিযানে এ পর্যন্ত KNF এর 92 জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বিশ্বে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি অত্যন্ত পজিটিভ আর মিলিটারি একাডেমির স্ট্যান্ডার্ড বিশ্বমানের বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে 86তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে 86তম BMA দীর্ঘমেয়াদী কোর্সের 181 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে 142 জন পুরুষ ও 38 জন মহিলা অফিসার রয়েছেন। ঠাকুরগাঁওয়ে পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের 50 বিঘা জমির উপর পোল্ট্রি খামারের সন্ধান পাওয়া গেছে। এর সঙ্গে স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মিঠুনের যৌথ মালিকানা রয়েছে। ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে 50 বিঘা জমির উপর স্থাপন করা হয়েছে নর্থ এগ পোল্ট্রি খামার। স্থানীয়রা বলছেন, এ খামারের মালিক পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ। 2018 সালে বেনজির র্যাবের প্রধান থাকাকালে খামার পরিদর্শন করেন তিনি। বেনজির আহমেদ আসছিল 2018 সালে আসছিল, সবাই দেখতে গেছি, আমি যাইনি দেখার জন্য। তখন ওরা গাড়ি নিয়ে আসছিল, আসে আধা ঘন্টা 1 ঘন্টার মতন ছিল, থাকে চলে গেছে ওরা। নর্থ এগ নামের ওই খামারটি 2008 সালে প্রতিষ্ঠা করেন স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠুন নামের এক ব্যক্তি। এলাকাবাসীর দাবি, পরবর্তীতে এই খামার বেনজির কিনে নেন। যতটুকু জানি এটার মালিক আপনার বলে, ওনার নাম মিঠু মিয়া। ওনার ভাই আছে কি যেন বলে, কালা হাজি না কি যেন নাম বলতেছে। আগে যে মালিক ছিল উনি 15 সালে বিক্রি করছে, এটা আর কি এটা জানি আর কি। বেনজিয়াম সাহেব নাকি উনি বলে বর্তমান মালিক।
পুলিশের বড় কর্মকর্তা খামার মালিক হওয়ায় পরিচালনাকারীরাও বেপরোয়া। বর্ষাকালে খামারে বর্জ্য পানির সাথে মিশে নষ্ট করছে কৃষি জমি। খামারের আশেপাশের জমি সারা বছর পড়ে থাকছে অনাবাদি। এই বর্ষার সময় যখন ডুবে যায় তখন পানিটা, এই পচা পানিটা ভাসে ওঠে। হ্যাঁ, আমন ধান দেখো যে নিচে পচে গেছে সব। এটা নিয়ে আমরা সিভিল সার্জনের কাছে দরখাস্ত আছে, টিওন অফিসে দরখাস্ত আছে, কোনো কাজ হয় না। ওরা আসে গাড়ি নিয়ে ডিম মুরগি সব গাড়ি ভর্তি করে নিয়ে গেল। পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক। ভোলার সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ঘূর্ণিঝড়ে রিমালে ক্ষতিগ্রস্ত মানুষ পর্যাপ্ত সহায়তা পায়নি। জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় এলাকার চর লবণাক্ত হয়ে পড়েছে, নষ্ট হয়ে গেছে ফসলি জমি, দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর থেকে এভাবে ভাঙা ঘরের মধ্যেই বসবাস করছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার মানুষ। বহু পরিবার মাথা গোজার ঘর পর্যন্ত হারিয়েছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। বৃষ্টিতে ভিজি দিয়েছি, বেয়া নাই, গোয়া নাই, মারি নেই, চুলে নাই, ঝাঁকি নেই, উবে সুতি দিয়েছি। কি জোয়ারে পানি দমার বাড়িয়ে আমাকে খুব ঠান্ডা লাগে। এখন আমরা অসুস্থ হয়ে পড়ে দিচ্ছি। মেম্বার চেয়ারম্যান কেউ আমি একটু তত্ত্ব তালাশ নেয় না। ঘূর্ণিঝড়ের সময় হওয়া জলোচ্ছ্বাসে লবণাক্ত পানি জনপদে প্রবেশ করায় নষ্ট হয়ে গেছে ফসলি জমি, মারা গেছে গবাদি পশু, হাঁস মুরগি ও মিঠা পানির মাছ। বিশেষ করে মনপুরার কলাতলী ইউনিয়নে কোনো বেড়িবাঁধ না থাকায় প্রায় 26,000 মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। রিমালে অত্র এলাকার প্রায় 3,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অত্র ইউনিয়নের আপনার পুকুরের মাছ, ঘেরের মাছ নষ্ট হয়ে গিয়েছে। ব্যাপক গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কৃষকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লবণ পানি আসার কারণে। কৃষকের এখন চাষাবাদ আর করার কোনো সুযোগ নেই। তারপরে আপনার এই অত্র ইয়েতে আমাদের দ্রুত বেড়িবাঁধের প্রয়োজন। শুধু কলাতলী না, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলার অধিকাংশ এলাকা। লবণ পানি উঠে পুকুরের মাছ, ঘরের মাটি সব চলে গেছে। আমরা 4 বেলা পর্যন্ত ভাত রান্না করে খাইতে পারি না। রাস্তাঘাট নাই, লবণ পানি, আমরা ফলের গাছ লাগাই খাইতে পারি না, পুকুরে মাছ যেয়ে রাখতে পারি না, আমাদের বেড়িবাঁধ নাই, আমরা যে কত কষ্টে আছি। এই লবণ পানির গতি আমরা গোসল তালাই করতে না, গা তালায় ফুটে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঝড়ে 2406টি ঘর আংশিক ও 338টি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি ত্রাণ সহায়তা যা ছিল আমরা পরের দিনেই সেই সহায়তাটা মানুষের হাতে পৌঁছে দিয়েছি। আর এরপর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি। বরাদ্দ আসলেই আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে পৌঁছে দেব। 373.19 বর্গ কিলোমিটার মনপুরার 5টি ইউনিয়নের অর্ধেকের বেশি জমি লবণাক্ত হয়ে গেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে দীর্ঘস্থায়ী বিপর্যয়ের মুখে পড়বে দ্বীপ উপজেলা মনপুরাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক। উজানের পাহাড়ি ঢল কম ও ভারী বৃষ্টিপাত না হওয়ায় উন্নতি হয়েছে সিলেটের বন্যা পরিস্থিতির। সিটি কর্পোরেশনের বন্যা কবলিত ওয়ার্ড থেকে পানি নেমে গেলেও এখনও উপজেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। এসব এলাকার পানি নামছে ধীর গতিতে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা ও কুশিয়ারা নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। সিলেট আবহাওয়া অফিস বলছে, গত 24 ঘন্টায় জেলায় 14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বন্যায় নগরীর বিভিন্ন সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনি বোঝাই 14টি ট্রাক জব্দ করেছে মহানগর পুলিশ। তবে চোরা কারবারিদের আটক করতে পারেনি পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ জানান, সকাল 6টার দিকে সদর উপজেলার উমাইগাঁও এলাকায় ভাদ্যেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো জব্দ করে পুলিশ। ধাওয়ার সময় চোরা কারবারিদের 14টি ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। এদিকে গাইবান্ধা পলাশবাড়ি খাদ্য গুদাম থেকে 199 মেট্রিক টন চাল ও গম গায়েবের অভিযোগ উঠেছে খাদ্য গুদাম কর্মকর্তার আব্দুল্লাহ মাসুম সিদ্দিকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতালে অপচিকিৎসায় কোনো রোগীর মৃত্যুর ঘটনার সাথে জড়িত চিকিৎসককে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। সকালে নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি কথা বলেন। স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, দেশে বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ ডায়াগনস্টিক ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর প্রতীক গোলাম দস্তগীর আলী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মীর সরোয়ার হোসেন ও সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান। কোনো হাসপাতালে কোনো ভুল চিকিৎসা কিংবা কোনো ক্লিনিক ঠিকমতো না হলে আমি কিন্তু কোনো মৃত্যুকে আমি মেনে নিব না, কারণ মানুষের জীবন একটাই। সুতরাং যে সমস্ত প্রাইভেট ক্লিনিক তাদের লাইসেন্স আছে কিংবা তাদের ব্যবস্থাপত্র ঠিক আছে সেগুলোই চলবে। এছাড়া এই ব্যাপারে আমার জিরো টলারেন্স, আমি কোনো জায়গায় মাপ দিব না। চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সার্কিট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। এতে কর্মশালায় জানানো হয়, অচিরেই সাংবাদিকদের ডাটাবেস তৈরি করে পরিচয়পত্র দেওয়া হবে। নড়াইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকা দুই বিভাগেই ভওয়াখালী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতেছে বড়াশোলা প্রাথমিক বিদ্যালয়। নড়াইলের বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বালক বিভাগে ভওয়াখালী প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বড়াশোলা প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে ভওয়াখালী প্রাথমিক বিদ্যালয় 4-3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বড়াশোলা প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে দিনাজপুরের হিলিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাংলা হিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফরিদপুরের ভূমি অফিসগুলোতে টাকা ছাড়া নড়ে না ফাইল। 1100 টাকার নামজারির জন্য দিতে হয় 6 থেকে 10,000। খুলনায় কেসিসি ও কেডিএ দ্বন্দ্ব, হোল্ডিং ট্যাক্সের ভাগ চায় কেডিএ। প্রতিষ্ঠার পর থেকে কর দেয়নি তারা, বলছে কেসিসি। কোরবানির ঈদ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণ। গো খাদ্যের দামের কারণে বেড়েছে খরচ, জানান খামারিরা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।